দেখেন, ব্যাংকে বাংলার কথা আমি যখন গত ক্লাসে বলেছিলাম, বাংলার ক্ষেত্রে আসলে আহ, বাংলাটা প্রিলির জন্য দরকার। হ্যাঁ, বাংলাটা প্রিলির জন্য কতটুকু দরকার বা কি সেটা গতকাল আমি বলেছিলাম, ক্লাসে বলেছিলাম যে বাংলা প্রিপারেশনটা আমরা প্রিলির কথা চিন্তা করে নিব। ইংরেজির ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে ইংলিশে শুধুমাত্র বাংলা না, শুধুমাত্র বাংলা না, এই আপনার হচ্ছে প্রিলি না, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে আপনার ইংরেজিটা এমন ভাবে পড়তে হবে, ইংরেজি ক্লাসটা এমন ভাবে করতে হবে যাতে আপনি কি করতে পারেন, যাতে আপনি কি করতে পারেন, রিটেনেও এটা করতে পারেন। এটা কেন আমি একটু পরেই বলতেছি। মোট কথা হচ্ছে, আমরা বাংলাটা যখন পড়েছিলাম, বাংলাটা আমরা হচ্ছে বাংলা আমরা পড়বো হচ্ছে প্রিলি মাথায় রেখে, বাংলা আমরা পড়বো হচ্ছে প্রিলিটাকে মাথায় রেখে। ইংরেজিটা পড়ার সময় ইংরেজি পড়ার সময় আমরা প্রিলি এবং রিটেন উভয়টা কভার করতে হবে, প্রিলি প্লাস রিটেন। দুটো জিনিসই আমার ইংরেজি লাগবে, এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ বাংলার ক্ষেত্রে একটু কম পড়লে হবে, ইংরেজির ক্ষেত্রে সময়টা একটু বেশি দিতে হবে আর কি। সকাল 10টায় অফিসে যাই, সন্ধ্যা 7টায় আসি, পড়বো কখন? আপনার পড়ার সময়টা আপনার বের করতে হবে। পড়বেন কখন এটার জবাব নিশ্চয়ই আমরা দিতে পারবো না, তাই না? পড়ার সময়টা আপনার বের করে নিতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার মানে বুঝলাম না। সিবিআইডির কথা বলছেন সম্ভবত। সিবিআইডির কথা বলছেন, এগুলো টেকনিক্যাল টিমকে বলবেন, ওনারা হেল্প করবে যদি আটকায় যান। তাহলে দেখেন, আমরা আজকে দেখবো ইংরেজিতে আসলে প্রি এবং রিটেনের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি, এই জিনিসটা আমরা দেখবো আজকে। কেমন, চলেন আমরা দেখা শুরু করি। ইংলিশ প্রিপারেশন, আমি যদি ইংলিশ প্রিপারেশনটাকে মোটা দাগে ভাগ করি, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রিলির জন্য প্রিপারেশন, এখন রিটেন করব। তো আমরা যখন প্রিলি আর রিটেন দুটো জিনিস মাথায় রেখে আমার ইংরেজি প্রিপারেশনটা নিতে হবে। বাংলাতে যেমন আমি প্রিলি পড়েছিলাম, এখন আমার প্রিলি রিটেন দুটো লাগবে। আমরা আজকে দেখব প্রথমে ইংরেজি প্রিলি পাস করার জন্য কি কি পড়তে হবে, এরপর আমরা দেখব রিটেনের জন্য আমার কি কি পড়া দরকার। কেমন, দুটোই দেখব। প্রথমে প্রিলিটা নিয়ে আমি আলোচনা করব, এরপর আমি রিটেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, বাংলার ক্ষেত্রে যেটা, বাংলাতে একটা ফোকাস রাইটিং আসে, সেটা খুব বেশি কিছু না, ঠিক আছে? আমাদের প্রিলিমিনারির যেটা আছে, ব্যাংকের যে প্রিলিমিনারি ইংরেজি, আমি যদি এই ইংলিশ সাবজেক্টটার প্রিলিমিনারি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি বা প্রিপারেশন যদি আমি নিতে চাই ইংরেজির, মনে করেন আপনি ব্যাংকের প্রিপারেশন নেবেন, ইংরেজি একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টটা আপনার পড়তে হবে। সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে পড়বেন? ইংরেজি সাবজেক্টটা প্রিলিমিনারি প্রিপারেশনের ক্ষেত্রে আপনার ইংরেজি সাবজেক্টটাকে দুভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে গ্রামার পোর্শন আর একটা হচ্ছে ভোকাবুলারি পোর্শন, ঠিক আছে? একটা হচ্ছে গ্রামার পোর্শন আর একটা হচ্ছে ভোকাবুলারি পোর্শন। ব্যাংকের ক্ষেত্রে মনে রাখবেন, বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশনে ইংরেজিটা আসলে ফারাকটা কোন জায়গায়। ব্যাংকের প্রিপারেশনে গ্রামারটা সিগনিফিকেন্সটা বেশি, বিসিএস এর প্রিপারেশনে গ্রামারের সিগনিফিকেন্সটা বেশি, সরি মাফ করবেন, বিসিএস এর প্রিপারেশনে গ্রামারের সিগনিফিকেন্সটা বেশি। কিন্তু ব্যাংকের যে প্রিলি পরীক্ষা, সেখানে যখন ইংরেজি প্রশ্ন আসবে, এই ইংরেজি প্রশ্নটা তখন হচ্ছে ইয়া কেন্দ্রিক হবে, ভোকাবুলারি কেন্দ্রিক। অর্থাৎ প্রিলির ব্যাংকের প্রিলির ইংরেজি প্রশ্ন অনেকটা ভোকাব বেসড, ঠিক আছে? ভোকাব বেসড কোয়েশ্চেন হবে, ঠিক আছে? অর্থাৎ ব্যাংকে ইংরেজিতে যদি আপনি ভালো করতে চান প্রিলিমিনারি পার্টে, তাহলে আপনার ভোকাবুলারির উপর খুব ভালো দখল রাখতে হবে। আমি কি এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি? তাহলে আমাদের ব্যাংকের ইংরেজি প্রিপারেশনটা মোটা দাগে দুভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে গ্রামার প্রিপারেশন আর একটা হচ্ছে ভোকাবুলারি প্রিপারেশন। তাহলে এখন আপনার একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে যে স্যার, তাহলে তো যেহেতু গ্রামারের খুব একটা গুরুত্ব নাই, তাহলে গ্রামার ক্লাস তো আমরা কম করলেই পারি। না, কম করলে পারি না। কেন কম করলে পারি না? গ্রামার আপনার জানতে হবে যাতে আপনি কি করতে পারেন, ইংরেজি ভালোভাবে লিখতে পারেন। এটার জন্য আপনার গ্রামার জানাটা জরুরি, প্রথম বিষয় যেটা। এরপর আরেকটা বিষয় হচ্ছে, গ্রামার থেকে তো প্রিলিতে কোশ্চেন থাকবে, এটার জন্য আপনার গ্রামারটা কি করা লাগবে, জানা লাগবে। সুতরাং গ্রামারকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যদিও প্রিলিতে গ্রামার থেকে প্রশ্ন আসবে কম, কিন্তু আপনি গ্রামারকে কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। আবার প্রিলিতে পাশ করতে হইলে, ইংরেজিতে ভালো করতে হইলে, আবার ভোকাবুলারির উপর আপনার কি করতে হবে, গুরুত্বটা বেশি দিতে হবে। এটার মানে হচ্ছে, মোটা দাগে ব্যাংকের ইংরেজি প্রিপারেশনের মানে ইয়েটা একটু বেশি, চ্যালেঞ্জটা একটু বেশি। মানে ইংরেজি প্রিপারেশনটা হচ্ছে আপনার একটু বেশি সময় দিতে হয় আর কি, একটু বেশি কঠিন হয় আর কি, মানে বিসিএস এর তুলনায়। অর্থাৎ ব্যাংকের যে ইংরেজি প্রশ্ন, সে প্রশ্নটা তুলনামূলক একটু স্ট্যান্ডার্ড হয় বা একটু কঠিন হয়, বাট ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু তো ক্লিয়ার আমরা। হ্যাঁ, আমরা তাহলে পরের অংশে যাচ্ছি।
এখন আমরা দেখব গ্রামারে আসলে আমার কোন কোন টপিকগুলো বিসিএস ব্যাংকের জন্য পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকস ফর প্রিলিমিনারি। হ্যাঁ, ইংরেজি গ্রামারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, আমরা যেমন গত ক্লাসে বাংলার কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা বলেছিলাম, আজকে আমরা ইংরেজি গ্রামারের কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা বলবো। দেখেন, আমি এখানে ধারাবাহিকভাবে লিখেছি। ভয়েস, প্রশ্ন আসেই ব্যাংকে। ন্যারেশন, প্রশ্ন ব্যাংকে আসেই। কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, পার্টস অফ স্পিচ, পিন পয়েন্ট ইরর। মোটা দাগে গ্রামারে আপনি এই টপিকগুলো যদি পড়েন তাহলে আপনি গ্রামারে আনসার করতে পারবেন। গ্রামারে আনসার করতে হলে এই টপিকগুলো আপনার ভালো দখল থাকতে হবে। এখানে যে টপিকগুলো বলেছি গ্রামারে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার জন্য, এই টপিকগুলো মোটামুটি আপনার যদি ভালো এই টপিকগুলোর উপর দখল থাকে তাহলে আপনি গ্রামার পার্টটা ভালোভাবে উতরে যেতে পারবেন। ঠিক আছে? কেউ যদি এসএস নিতে চান, এটা যদিও ইয়াটা পেয়ে যাবেন আপনার, এটা তো পিডিএফ পাই যাবেন, তারপরও কেউ যদি এটা এসএস নিয়ে রাখতে চান নিয়ে রাখতে পারেন। তাহলে আমরা কি ক্লিয়ার? না, ন্যারেশন প্যাসেজ আকারে আসবে না। ন্যারেশন একটা ন্যারেশন দিবে, সেটা সঠিক কোনটা আনসার, একটা ডিরেক্ট স্পিচ দিবে, এটা ইনডিরেক্ট স্পিচ, কোনটা সঠিক সেটা বলতে বলবে। ঠিক আছে কিনা? পিন পয়েন্ট ইররটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। আসেন তাহলে এখানে আপনারা কোন কোন জিনিসটা বুঝেন না আমাকে একটু বলেন, তাহলে আমি একটা একটা করে ধরে আলোচনা করি, মানে আপনাদেরকে একটু বেসিক জিনিসটা বলে দিই। পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর হচ্ছে একটা সেন্টেন্স দিল, আপনারা ইয়ে করেছেন কিনা জানি না, মনে করেন একটা কোয়েশ্চেন দিল, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন 21 নম্বর কোয়েশ্চেন। 21 নম্বর কোয়েশ্চেনে একটা লিখলো, যেমন মনে করেন হি গো টু স্কুল রেগুলারলি। এখন রেগুলারলির নিচে আন্ডারলাইন করলো, স্কুলের নিচে আন্ডারলাইন করলো, গো এর নিচে আন্ডারলাইন করো, এখানে বললো নো ইরর, নো ইররের নিচে আন্ডারলাইন করলো। তাহলে এখানে ইররটা কোথায় বলেন তো? এ তে ইরর না, এগুলোর নিচে নাম্বারিং থাকবে এ বি সি ডি। তাহলে এখানে ইররটা কোথায়? এ তে ইরর না? এটাই হচ্ছে পিন পয়েন্ট ইরর, অর্থাৎ একটা সেন্টেন্সের চারটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে নিচে। ঠিক আছে, চারটা পার্টিকুলার জায়গার নিচে আন্ডারলাইন করা থাকবে। ঠিক আছে, তো ওখানে ওখানে কোনটা কোনটা ভুল সেই জিনিসটা আন্ডারলাইন করা, মানে যে সেই জিনিসটা পিক করে আনসারটা দেওয়া, এটাই পিন পয়েন্ট এরর। কি বোঝা গেছে? ট্রান্সফরমেশন পারেন না, ট্রান্সফরমেশন হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে সহজ টপিক। কারেকশন এবং পিন পয়েন্ট এররের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই প্রিলির ক্ষেত্রে। কারেকশনটা আসবে হচ্ছে চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট, এভাবে। পিন পয়েন্ট এরর আসবে হচ্ছে চারটা সেন্টেন্স দিবে না, একটা সেন্টেন্সের মধ্যে চারটা গ্যাপ দিবে, মানে চারটা নিচে দাগ দিবে। মিস্টার মাসুদ, আমি কি বুঝাইতে পারছি কিনা? ইজ ইট ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেকশন অ্যান্ড পিন পয়েন্ট এরর? ওকে, তাহলে এখানে আমাকে একটু বলেন, এই যে টপিকগুলো আমি লিখলাম এই টপিকগুলোর মধ্যে আপনার পারেন না কোনটা? রাইট ফর ভার্ব সোজা জিনিস। হ্যাঁ, রাইটটা চুজ করতে হবে। ভয়েসও আপনার প্রত্যেকটাতে চারটা করে অপশন থাকবে, অথবা বলবে এইটার ভয়েস চেঞ্জ কোনটা হবে, এভাবে। কালেকশনে হচ্ছে আপনার চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেটা বলতে বলবে। ঠিক আছে, তাহলে আমি কি পরের অংশ যাব? ফুল কোর্সেই পুরোটাই পড়ানো হবে, একদম বেসিক থেকে, হাতে ধরে ধরে বেসিক থেকে বোঝানো হবে, একদম বেসিক থেকেই বোঝানো হবে। ইংরেজি গ্রামারও আপনারা একদম বেসিক থেকে পাবেন, ম্যাথও বেসিক থেকে পাবেন, সবকিছুই বেসিক থেকে পড়ানো হবে। টেনশনের কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরেন। আমি এখানে কি ইম্পর্টেন্ট টপিকগুলো, কিসের ইম্পর্টেন্ট টপিক দিয়েছি বলেন? এগুলো কি বেসড? এগুলো আমি কিসের ইম্পর্টেন্ট টপিক বলছি? প্রিলি, প্রিলি বলতে প্রিলির ইংরেজি প্রিলিকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কিসের, গ্রামার না, এটা হচ্ছে গ্রামার। গ্রামার বানান ভুল লিখতেছেন অনেকেই, গ্রামার বানান বেশিরভাগেরই ভুল। ডবল এ ডবল এম ডবল আর জি, অল টুগেদার টেল টু মি। কি বললাম? ডাবল এ ডাবল আর ডাবল এম জি, অল টুগেদার টেল টু মি। কি হয় বলেন? ভাই, ওরিয়েন্টেশন ক্লাসে রেকর্ডিং ক্লাস কিভাবে পাবেন এত করে বোঝানো হইলো, আপনাদেরকে 24/7 টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট দিচ্ছে, তারপরে যদি আমার ক্লাসে জিজ্ঞেস করেন রেকর্ডিং ক্লাসগুলো কেমনে পাবেন, কি বলতাম বলেন? একটু ইয়াতে আপনি ইয়া টেলিগ্রাম গ্রুপে একটা নক দিয়েন, আপনাকে খুব সুন্দর করে বুঝাই দেওয়া হবে। ওকে, তাইলে মোটামুটি এগুলো তো আচ্ছা। প্রবলেম হয় আপনি তো এখনো পড়েন নাই, বা আমরা তো আপনাদেরকে এখনো পড়াই নাই, পড়াইলে প্রবলেমগুলো চলে যাবে। এমনিতে বলেন যে এখানে মোটা দাগে সবকিছুই তো আপনার মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে তো কোনটা কি এটা তো অ্যাটলিস্ট ধারণা আছে। যেমন পিন পয়েন্ট ইরর সম্পর্কে ধারণা ছিল না, আমি বললাম একটা সেন্টেন্সে চারটাতে গ্যাপ থাকবে, সরি চারটা নিচে চারটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, আপনাকে বলতে হবে কোন ওয়ার্ডে ভুল আছে, এটাই হচ্ছে পিন পয়েন্ট ইরর।
ওকে, ধারণা থাকলে হচ্ছে, পড়ানোর দায়িত্ব তো পিটু এর। আপনি এটা নিয়ে এখনো তো আপনি পড়তে আসছেন। হ্যাঁ, পড়ানোর তো পিটু এখনো পড়ানো শুরু করে নাই তো, আপনাকে এত তাড়াতাড়ি টেনশন হওয়ার কিছু নেই, পিটু যথেষ্ট ভালো পড়াবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? কমপ্লেক্স কম্পাউন্ড এন্ড সিম্পল খুবই সহজ, জাস্ট বেসিকটা জানতে হবে। একটা ক্লাসে জাস্ট বেসিক করবেন, আর কিছু লাগবে না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, ঠিক আছে? চলেন আমরা পরের অংশে যাই। একজন বলছেন অ্যানালজি। আমি এখন গ্রামারের পার্টে সাজেশন দিছি আপনাদেরকে, কি কি টপিক আপনারা পড়তে হবে এর জন্য, প্রিলির জন্য। আমি এখন ভোকাবুলারি পার্টে যাব, এখানে আপনি বাকি অংশ পাবেন। ভোকাবুলারি পার্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর ব্যাংক জব, ঠিক আছে? তাহলে ভোকাবুলারি পার্টে কি কি আছে দেখেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কেমন, ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেলিং, সেন্টেন্স কমপ্লিশন, ঠিক আছে? ক্লিয়ার? এই চারটা টপিকের মধ্যে কোনোটা নিয়ে কোয়েশ্চেন আছে? এবার আমাকে বলেন, সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে আপনার একটা থাকবে, একটা সেন্টেন্স থাকবে। হ্যাঁ, একটা সেন্টেন্সে দুটো গ্যাপ থাকতে পারে, একটা গ্যাপও থাকতে পারে। আপনার অপশন থাকবে চারটা, ওই চারটা অপশনের কোন শব্দটা ওই সেন্টেন্সে স্যুট করবে এটা মানে লিখতে হবে আপনার, বা এটা দাগাইতে হবে। এটাকে বলা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন সাধারণত ভোকাবুলারি গুলো একটু স্ট্রং লেভেলের ভোকাবুলারি আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি ভাই, এক কথায় প্রকাশ করছেন না জীবনে, এক কথায় প্রকাশ ভাই, স্পেলিং বুঝেন না? স্পেলিং মানে হচ্ছে বানান, বানান। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। পিতৃহত্যাকে কি বলে? আচ্ছা, গণহত্যাকে কি বলে? গণহত্যা, জেনোসাইড বলি না আমরা, জেনোসাইড বলি কিনা? এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। টু কিল হিউজ নাম্বার অফ পিপল, এটাকে কি বলা হবে, এক কথায় বললে কি বলবো? ভাই কমপ্লিটিং সেন্টেন্স কই, কমপ্লিটিং সেন্টেন্স কেন হবে ভাই, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ছোটবেলায় এক কথায় প্রকাশ করছেন না ভাই, আমাকে শেষ করতে দেন, তারপর ঠিক আছে, তারপর আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন, একটু ধৈর্য ধরেন। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেলিং, তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। এখন আমাকে একটা জিনিস উত্তর করবেন, সেটা হচ্ছে ভোকাবুলারি কঠিন লাগে কার কার? কঠিন লাগে? আচ্ছা, এবার আমি বলবো আপনাকে আচ্ছা ভাই, আপনারা ভাই যে বুলেট গতিতে সবাই ইয়া করতেছেন, যে বুলেট গতিতে সবাই রিপ্লাই দিতেছেন, একটু থামেন, আমার কথা নালে শুনতে পারবেন না তো। আমি এই সহজ করে দিচ্ছি, ভোকাবুলারি সহজ করেছি আজকে। একটা টেকনিক বলি, এই টেকনিকে ভোকাবুলারি সহজ হয়ে যাবে। গ্রামার থেকে মনে করে এটা তো দারুণ জিনিস। মজা লাগে, মজা লাগা ভালো। আচ্ছা, ভোকাবুলারি যাদের কাছে কঠিন লাগে, হ্যাঁ, ঠিক আছে, ভোকাবুলারি যাদের কাছে কঠিন লাগে তাদেরকে আমি ভোকাবুলারিটা একটু সহজ করে দিচ্ছি। খেয়াল করেন, ভোকাবুলারি আপনার কঠিন লাগার পিছনে কারণ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, মানে এত পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম আছে, ঠিক আছে? এত পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম আছে যেটা দেখলে আপনি আসলে এটার কোনো কুল কিনারা পান না। এই কারণে ভোকাবুলারি আপনার কাছে কঠিন লাগে, আপনি কি পড়তে হবে কি না পড়তে হবে জানেন না। আপনি ভোকাবুলারি পড়াটা শুরু করবেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ফ্রেজ ইডিয়মস দিয়ে। দেখবেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব বেশি না, সর্বোচ্চ 6 থেকে 10 পেজ থাকবে। এই 6 থেকে 10 পেজ 10 দিন সময় নিয়ে পড়বেন। এরপর ফ্রেজও মনে করেন 10 পেজ আছে, এই ফ্রেজ 10 পেজ 10 দিন সময় নিয়ে পড়বেন। এভাবে করে আপনি যেগুলো সিলেবাস ছোট সেগুলো আগে শেষ করবেন। তারপর হচ্ছে স্পেলিং। স্পেলিং এর ক্ষেত্রে মনে রাখবেন বিগত 5 থেকে 7 বছরের যত স্পেলিং আসছে এগুলা খালি দেখবেন, স্পেলিং থেকে কমন পাবেন। সেন্টেন্স কমপ্লিশনের ব্যাপার আমি এখন বলবো না, এটা পরে বলবো। এবার আসেন, আপনাদের জন্য একটা ভালো নিউজ আছে। ভালো নিউজটা আমি একটু আপনাদেরকে বলি। পি টু এর এবারের ইংরেজি লেকচার বুকে ভোকাবুলারি সেকশন যেটা আছে, সেই পুরো সেকশনটা আমি আপনাদের জন্য খুব 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 সুন্দরভাবে গুছাই দিছি। হ্যাঁ, পড়া একটু বেশি হয়ে গেছে, পড়া একটু বেশি দিয়েছি, কিন্তু আপনি ওই বইটা পড়লে আপনার উপকার হবে, বইয়ের ওই পোর্শনটা আপনি শেষ করতে পারলে আপনার উপকার হবে। যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আপনি ওখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজ পড়বেন, ইডিয়ম পড়বেন। স্পেলিং, স্পেলিং, আমি স্পেলিংটা কিভাবে সাজাইছি দেখেন। স্পেলিংটা আমি সাজাইছি হচ্ছে প্রথমে গুরুত্বপূর্ণ স্পেলিং যেগুলো পরীক্ষাটা বারবার আসে, ওই স্পেলিং গুলোর একটা চার্ট আমি দিছি, স্টার চিহ্ন করা, মোস্ট ইম্পর্টেন্ট ডট 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 স্পেলিং। কয়টা স্পেলিং সেটা হচ্ছে আমাদের এটা আপনারা যখন বই হাতে পাবেন তখনই দেখবেন। স্পেলিং ওই প্রথমে ওই স্পেলিং গুলো ভালো করে পড়বেন, দেখবেন ওই স্পেলিং গুলো থেকে আপনি পরীক্ষাতে কমন পাচ্ছেন। এরপর বিগত সালের প্রশ্ন দিয়েছি প্র্যাকটিস করার জন্য,
এভাবে করে স্পেলিংটা শেষ করবেন, খুব বেশি পেজ হবে না। স্পেলিংটা হয়তো হচ্ছে 5-6 পেজ 7 পেজের মতো হবে স্পেলিংটা। এটা আপনি 7 পেজের মধ্যে হয়তো 2-3 পেজ পড়া থাকবে, বাকিগুলো হচ্ছে 2 পেজ হয়তো সর্বোচ্চ স্পেলিং এর পড়া থাকবে, বাকিগুলো প্র্যাকটিস। তারপর দেখেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আমরা এখান থেকে দিছি এগুলাই পড়বেন। যেগুলো আমরা এখান থেকে দিছি এগুলাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমে আমাদের জাতীয় সমস্যা, সিনোনিম অ্যান্টোনিম আমাদের জাতীয় সমস্যা। তো সিনোনিম অ্যান্টোনিম যেহেতু আমাদের জাতীয় সমস্যা, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মানে শব্দ সিলেক্ট করে দিয়েছি। সিনোনিম অ্যান্টোনিমের কোনো সাজেশন কিন্তু হয় না। এটার কি কোনো সাজেশন হয়? হাজার হাজার ভোকাবুলারি আছে ডিকশনারিতে, সবকিছুই না। কিন্তু পরীক্ষাতে সম্ভাব্য আসতে পারে বা পরীক্ষাতে বেশি বেশি আসে এই ধরনের ভোকাবুলারি গুলা চুজ করে আমি সিনোনিম অ্যান্টোনিম গুলো আপনাদের জন্য কমাই দিছি, যথেষ্ট কমাই দিছি, ঠিক আছে? এখানে হয়তো 250 বা 300টার মতো ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ, মানে লিস্টে আর কি। ওই লিস্টের ওয়ার্ড গুলা একটু ভালো করে দেখবেন। এগুলো আমি ডেলি টার্গেটে যখন যাব তখন হয়তো আমি শেষ করাবো ওখানে, কেমন? অথবা আপনাদের ক্লাসেও তো আমরা ইয়া দিয়ে দিব। এখন থেকে আমি চিন্তা করতেছি প্রত্যেকটা ক্লাস লেকচারে ভোকাবুলারি পার্টটা শেষ করার জন্য পড়া দেওয়া থাকবে। মনে করেন আজকে আমি পড়াইতেছি, নেক্সট ক্লাসে আপনার হচ্ছে স্লাইডের মানে গ্রামার আলোচনার পরে কুইজ থাকবে। 5 বা 10 নম্বরের কুইজ থাকবে ভোকাবুলারির। আপনাকে আমি আজকে পড়া দিয়ে দিব ভোকাবুলারির অমুকগুলা, নেক্সট ক্লাসে আগে শেষ করবেন, আপনি নেক্সট ক্লাসের আগে শেষ করলেন। গ্রামার ক্লাস শেষ হওয়ার পর কুইজটা থাকবে, কুইজের আনসারগুলো আপনি এখানে করবেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, P2 এর বই থেকে আমি যে কাজগুলো দিব তখন P2 এর বই থেকেই দিব, ঠিক আছে? এটা আমি আমার মাথায় আছে অন্ততপক্ষে ইংরেজিতে আমি যে কয়েকটা ক্লাস নিব ওই কয়েকটা ক্লাসে অবশ্যই অবশ্যই ভোকাবুলারি থাকবেই, কুইজ হিসেবে ভোকাবুলারি থাকবেই। ওকে, এখন একজন প্রশ্ন করছেন রিঅ্যারেঞ্জিং দ্য জাম্বল সেন্টেন্স, এটা কি? এটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম লাইন দিয়ে দিতে পারে অথবা না দিয়ে এ, বি, সি, ডি, 4টা অপশন, ঠিক আছে? ইউজ টু প্লে, পরিম্যান ইন দ্য ফিল্ড, এভরিডে। খেয়াল করেন, এ নম্বর অপশন আছে ইউজ টু প্লে, বি নম্বর হচ্ছে করিম এন্ড রহিম, সি নম্বর হচ্ছে এভরিডে, ডি নম্বর হচ্ছে ইন দ্য ফিল্ড। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে আবার লিখতে হবে। আচ্ছা, আবার লিখতেছি। মনে করেন এ নম্বর অপশন আছে ইউজ টু প্লে, এ নম্বরে দিয়েছি ইউজ টু প্লে, বি নম্বরে দিয়েছি করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম, ঠিক আছে? আমি পুরোটা লিখলাম না। সি নম্বরে দিলাম হচ্ছে এভরিডে, ডি নম্বরে দিয়েছি ইন দ্য ফিল্ড। নিচে অপশন দেয়া থাকবে আপনার, অপশন দেয়া থাকবে এই সেন্টেন্সগুলোর মেকিং কিরকম হইতে পারে। 1 নম্বর অপশন থাকবে এ বি সি ডি, 2 নম্বর অপশন থাকলো মনে করেন বি সি ডি এ, এভাবে করে থাকবে। তা আপনারা বলেন এটা কত হবে? আগে বি হবে, এরপর কি হবে? এ হবে, তারপর কি হবে? ডি হবে, তারপর হবে সি, ঠিক আছে? এটাকেই হচ্ছে রিঅ্যারেঞ্জিং দা জাম্বল সেন্টেন্স। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? আচ্ছা, একজন বলেছে বিএসিডি হয় না কেন? আচ্ছা, আমি একটু বলি। আমরা ইংরেজি ক্লাসে এগুলো আলোচনা করবো, তারপরে যখন প্রশ্ন করেছেন বলে দিই, ইংরেজিতে একটা নাম আছে এমপিটি। মডিফায়ারকে 3 ভাগে ভাগ করা যায়, মডিফায়ার অফ ম্যানার, প্লেস, টাইম। একটা সেন্টেন্সে যখন আপনি অ্যাডভার্ব বা মডিফায়ার যখন আপনি ব্যবহার করবেন, একটা সেন্টেন্সে যখন মডিফায়ার ব্যবহার করবেন, মনে রাখবেন এখানে ইন দা ফিল্ড এটাও মডিফায়ার, এভরিডে এটাও মডিফায়ার। মডিফায়ার গুলো যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন, এখন যদি বলেন মডিফায়ার কি সেটা পরে বুঝাবো। মডিফায়ার যখন সেন্টেন্সে বসাবো তখন এমপিটি এই অনুযায়ী বসাইতে হয়। পি মানে হচ্ছে প্লেস, তাহলে আগে প্লেস বসবে পরে টাইম বসবে। ইন দা ফিল্ড এটা প্লেস না, তাহলে প্লেস হবে আগে। এভরিডে এটা টাইম, টাইম যাবে শেষে। অর্থাৎ সেন্টেন্স লেখার সময় সহজ কথা হচ্ছে সেন্টেন্স লেখার সময় প্লেসকে আগে রাখতে হয়, টাইমকে পরে দিতে হয়। জি আর অ্যানালজি গুলো পড়েছে, এনাফ হবে, মোর দেন এনাফ হবে। হ্যাঁ, আমার বাসা চট্টগ্রামে। কেন ভাই, দাওয়াত দিবেন নাকি? দাওয়াত দিলে আছি। আজকে কালকে ক্লাসে এত করে বললাম রাঙামাটির কেউ থাকলে আওয়াজ দেন, আজকে রাঙামাটি যাব। একটা মানুষও দাওয়াত দেয় নাই। কি পরিমাণ হিপোক্রেট আমরা! এমনিতে বলেন না, এখন যদি আমি জিজ্ঞেস করি, এখন যদি আমি বলি ভাইয়া আমি তো আজকে রাঙামাটি গেছি, অর্ধেক বলবে যে স্যার আমার বাড়ি তো রাঙামাটি ছিল, আপনি আমাকে কেন বলেন নাই স্যার, এগুলো কি?
এগুলো কি, এটা কোনো কাজ করলেন? আপনাকে আমি ট্রিট দেওয়ার কত স্বপ্ন, কতদিনের লালিত স্বপ্ন, অথচ আমার সাথে দেখা হয়েছে দেখাই হয় না জীবনে। কথা হয়েছে প্রথম ক্লাসে আমার কথা শুনছে। হ্যাঁ, এই চলে আসার পরে বলবে, ঠিক আছে? অ্যানালজি, ওরে ভাই, আর এখানে তো পোলা মানুষজন কিছু তো অ্যানালজি অ্যানালজি করতে করতে ভাই পাগল হয়ে যেতেছে। ও ভাই অ্যানালজি বুঝাবো রে ভাই, না বুঝে যাবো না। অ্যানালজি, অ্যানালজি সোজা জিনিস, জাস্ট ওয়ার্ডের মিনিং গুলো বুঝতে হয়। আচ্ছা বলেন, টিচার ইস টু স্কুল, তাহলে টিচারের কর্মক্ষেত্র যদি স্কুল হয়, ঠিক আছে, তাইলে জজ সাহেব, উনার কর্মক্ষেত্র কোথায় হবে? জজ সাহেবের কর্মক্ষেত্র কোথায় হবে? কোর্টে হবে না? এটাই হচ্ছে অ্যানালজি, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা হচ্ছে কোয়েশ্চেন, অপশন হবে এরকম থাকবে, মনে করেন যে বয়েজ হোম, তাহলে বালকদের কর্মক্ষেত্র কি হোম, এটা কি হবে? হবে না। আরে সবগুলা চিটিং, গণহারে দাওয়াত দেওয়া শুরু করছে, এগুলো সব চিটিং। আমি নেক্সট দিন বলি না, আমি তো ওখানে যাব। আচ্ছা, তাহলে অ্যানালজি যাদের প্রবলেম ছিল তারা কি বুঝছেন? আচ্ছা, অ্যানালজি কি পড়ানো হয়েছে? অ্যানালজি ক্লাস কি হয়েছে? যে এটা ক্লাস হয় নাই, আমি কি এখানে গাইডলাইন ক্লাসে কি ভাই অ্যানালজি বোঝানো সম্ভব? আমি তো অ্যানালজি জিনিসটা কি সেটা আপনাকে ধরাই দিতে পারবো। এটা তো অ্যানালজি ক্লাস না, তাই না? এখন বিষয়টা হচ্ছে অ্যানালজি কোথা থেকে পড়বেন এই বিষয়টা আমি একটু বলি। আমি ভোকাবুলারি যে লেকচার শিট আছে, ভোকাবুলারি যে লেকচার শিট আছে, সেই ভোকাবুলারি লেকচার শিটে অ্যানালজির জন্য গুরুত্বপূর্ণ শব্দ প্লাস অ্যানালজি প্র্যাকটিস দুটাই দিছি। আপাতত শুধু ওগুলা করবেন, আপাতত শুধু ওগুলা করবেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে কিনা? কামন, বুঝে বুঝে আপনারা কি বুঝতে পারছেন? আমার ক্লাসে এক্সাইটেড হোক, আমার ভাল লাগে এটা। আমার সাথে এই আপনার যে ইন্টারেক্টিং কোয়েশ্চেন গুলো খুব ভাল লাগে। আপনারা হচ্ছে আহ, এই যে অ্যাক্টিভ থাকেন, এটা তার প্রমাণ। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? আমি কিন্তু সবার প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করি, আমার ভাল লাগে। আপনারা যত সিলি কোয়েশ্চেনই হবে হোক না কেন, আমি হয়তো একটু দুষ্টামি করি, বকা দিই, কিন্তু আমি আনসারটা কিন্তু দিয়ে দিই। আমার কাছে কিন্তু খারাপ লাগে না, বা আমি বিরক্তও হই না। কেউ চিন্তা করেন না যে স্যার মনে হয় বিরক্ত হয়, না, আমি কখনোই বিরক্ত হই না। আপনি যা কোশ্চেন আপনার মাথায় আসে কইরেন। বাট আমি, আমারও তো লিমিটেশনস আছে, একটা ক্লাসে তো আমার পক্ষে আসলে মানে সবকিছু বুঝাই দেওয়া আসলে সম্ভব না, তাই না? সময়ের কনস্ট্যান্ট থাকে সবকিছু মিলে। আমি চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু আপনাকে বলার বলে দেওয়ার, না পারলে অন্যদিন বলবো, সমস্যা নাই তো। আর এমন তো না যে আমি দুনিয়ার সবকিছু জানি, সেটা তো এরকমও না, তাই না? আমাকে কোনোদিন ক্লাসে আমাকে দেখার এত শখ, ভাই রে ভাই! আমি খুব বিশ্রী লেভেলের মানুষ, আমার দেখার শখ না। আমি চিন্তা করতেছি কালকে অফিসে যাই কি ঝাড়িটা যে খাবো আমি। আমি আমি টেনশনে টেনশনে ক্লাস নিচ্ছি আজকে, লিটারালি আপনাদের খুব টেনশনে টেনশনে ক্লাস নিচ্ছি, বুঝছেন? আপনি গালি খাওয়ার ভয় কোশ্চেন না, না এই কাজ করেন না, কোশ্চেন করেন। আপনি গালি খাইলে খাবেন আর কি ভাই? তেল দিচ্ছে সবাই, তেল দেখ, আমার তেল খাইতে ভালো লাগে। আমার তেল খাইতে খুব ভালো লাগে ভাই। মাঝে মধ্যে তেলেরও দরকার আছে, ঠিক আছে? আই অ্যাপ্রিসিয়েট তেল, আমি তেল, আমি একদম অনেস্টলি বলছি, আমি তেল খাইতে প্রচুর পছন্দ করি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, গ্যাস্ট্রিকের আমি আমাকে আমার অফিস ফ্রি ওষুধ দেয়, ঠিক আছে? সো আমার গ্যাস্ট্রিক ওষুধ এনাফ আছে, প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, আসেন আমরা পরের অংশে যাই। হ, দেখেন, ব্যাংক রিটেন ইংলিশে মানে মিনিমাম হচ্ছে 115 মার্ক আছে। মিনিমাম 115 মার্ক হচ্ছে ইংরেজি রিটেনের, রিটেন পার্ট কভার করবে। তো এটা কিন্তু হিউজ মার্ক, ঠিক আছে? ওকে, এখানে এটা কিন্তু একটা হিউজ মার্ক। সো এখানে আপনি, আমি শুরুতেই যেটা বলছিলাম যে আপনার ইংরেজি রিটেনটা খুব ভালো করে দিতে হবে। কেমন? এই কারণে বললাম, কারণ হচ্ছে এখানে অলমোস্ট 115 নম্বর, 115 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের নাজিফা আপু খুব মাইন্ড করছে, হ্যাঁ, আপনারা এইসব গল্প গুজব করেন না, আপু খুব মাইন্ড করছে। ক্লাসে মনোযোগী হন সবাই। আচ্ছা, তাহলে মিনিমাম 115 মার্ক হচ্ছে ইংরেজি রিটেনে, ঠিক আছে? ওকে, এখন যে বিষয়টা সেটা হইতেছে, এই যে 115 নাম্বার, এই 115 নাম্বারটা আসলে কিভাবে কিভাবে আসে সেটা কি আপনারা জানেন? এই 115 নাম্বারে আসলে নাম্বার বিভাজনটা কি? 115 নাম্বার, আচ্ছা, এখানে আমি বলি, এইখানে কোনটাতে কোন মার্ক আছে সেটা আমি আহ বলে দিচ্ছি, কেমন? ওকে, বলতেছি। আপনাদের কমেন্ট গুলো দেখতেছিলাম একটু, অনেকে আবার একটু হার্ড লাইনে কিছু কমেন্ট টমেন্ট করে ফেলছেন, তো ওগুলো একটু চোখ বুলাইলাম হালকা করে।
আচ্ছা ঠিক আছে, ওকে, চলেন আমরা দেখি এখানে মার্ক কোনটাতে কত। মিনিমাম 115 নাম্বার আসবে, কেমন? 115 নাম্বারের মধ্যে হচ্ছে ফোকাস রাইটিং থাকবে। দেখেন বাংলা ফোকাস রাইটিং হচ্ছে 30 আসবে, বাংলা ফোকাস রাইটিং এ 30 আসবে। ইংরেজি ফোকাস রাইটিং হবে 35, ইংলিশ ফোকাস রাইটিং 35। আবার অনেক সময় বাংলা ফোকাস রাইটিং ও 35 আসতে পারে, এটা ভ্যারি করে, এটা মানে নির্দিষ্ট করে বলা যাবে না। তাহলে ইংরেজিতে ফোকাস রাইটিং আসবে 35 মার্ক। আর্গুমেন্ট রাইটিং আসবে, আর্গুমেন্ট রাইটিং একটা আসবে, আর্গুমেন্ট রাইটিং এও এরকম 30 থেকে 35 মার্ক কভার করবে। ঠিক আছে। সামারি এবং প্রিসাইজ রেটিং, সামারি অর প্রিসাইজ যে কোনো একটা থাকবে, হয় সামারি থাকবে অথবা প্রিসাইজ রেটিং থাকবে। সাধারণত প্রিসাইজ রেটিং ইদানিং আসতে দেখা যাচ্ছে। এটাতে থাকবে হচ্ছে 20, অলমোস্ট 20 মার্ক থাকবে এটাতে। কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন আসবে। কম্প্রিহেনশন মানে ছোটবেলায় তো প্যাসেজ লিখেছিলেন তাই না, প্যাসেজ, এখান থেকে আসবে 20 মার্কের কোয়েশ্চেন। অর্থাৎ পাঁচটা অথবা চারটা প্রশ্ন আসবে, প্রতিটাই 4 বা 5 নম্বর করে থাকবে। সেই হিসেবে 20 নম্বরের প্রশ্ন আসবে প্যাসেজ থেকে। এটা ছাড়া আরেকটা জিনিস পড়বেন, অনেক সময় আসে অনেক সময় আসে না, ট্রান্সলেশন। আপনি ট্রান্সলেশন আসুক না আসুক পড়তে হবে, কারণ ট্রান্সলেশন না পারলে আপনি ফোকাস রাইটিং বা অন্য ইংরেজি অংশগুলো ভালো লিখতে পারবেন না। আরেকটা জিনিস অনেকদিন ধরে আসা দেখা যাচ্ছে না, ফর্মাল লেটার মানে লেটার রাইটিং, এটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকদিন ধরে আসতে দেখা যাচ্ছে না, বাট যে কোনো সময় ফিরে আসতে পারে। কাজে লেটার রাইটিং এটা তো আপনার কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ফর্মাল লেটার রাইটিং অর্থাৎ অফিসিয়াল লেটারগুলো কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো শিখতে হবে আপনার। তাহলে আমি বললাম আমার যে ইংরেজি সিলেবাস সেটাকে যদি আমি ভাগ করি, ইংরেজি রিটেনের সিলেবাস ভাগ করলে আমি পাচ্ছি হচ্ছে ফোকাস রাইটিং। ইংরেজি রিটেনের সিলেবাস আমি ভাগ করলে পাচ্ছি হচ্ছে ফোকাস রাইটিং, আমি পাচ্ছি আর্গুমেন্ট রাইটিং, ফোকাস রাইটিং পাচ্ছি, আর্গুমেন্ট রাইটিং পাচ্ছি। ঠিক আছে। এরপর আমি কি পাচ্ছি, ট্রান্সলেশন পাচ্ছি, আর্গুমেন্ট রাইটিং পাচ্ছি, ফোকাস রাইটিং পাচ্ছি, ট্রান্সলেশন পাচ্ছি। এরপর কম্প্রিহেনশন পাচ্ছি, কম্প্রিহেনশন কম্প্রিহেনশন পাচ্ছি, কম্প্রিহেনশন মানে তো প্যাসেজ রাইটিং বললাম। এরপর হচ্ছে আপনার ট্রান্সলেশন তো বললাম, কম্প্রিহেনশন বললাম, সামারি বা প্রিসাইজ রাইটিং। ঠিক আছে। আর একটা জিনিস, পরীক্ষাতে এখন আসতেছে না বাট যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, সেটা হচ্ছে লেটার রাইটিং। মোটা দাগে এগুলো হচ্ছে আপনার ইংরেজির সিলেবাস। এখান থেকেই আপনার অলমোস্ট মিনিমাম 115 নম্বরের প্রশ্ন হবে, এটা হচ্ছে মিনিমাম। 200 নম্বর ব্যাংকের রিটেন হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হয়, এই 200 নম্বরের পরীক্ষাতে মিনিমাম 115 নম্বর আসবে হচ্ছে এগুলো থেকে, অর্থাৎ ইংলিশ পার্ট থেকে। তাহলে আমি বুঝাতে পারছি তো ইংরেজির গুরুত্বটা ঠিক কতটা, মানে ব্যাংকের রিটেনের ক্ষেত্রে ইংরেজির গুরুত্বটা ঠিক কতটা, আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। এখন আসেন হচ্ছে এটার জন্য আপনার কি বুক লিস্ট দরকার। এটার জন্য বুক লিস্ট দরকার হচ্ছে P2 এর লেকচার বুক, যেটা দিব আমরা, সেটা ভালো করে পড়বেন, ভোকাবুলারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা তো বলেছি। এটা ছাড়া P2 এর ক্লাস লেকচার গুলো ভালো করে করবেন। এই দুইটা জিনিস গেল। এবার হচ্ছে আমি তাহলে ইংরেজির জন্য ফোকাস রাইটিং বা এগুলোর জন্য কি পড়বো, এগুলোর জন্য এখন কিছু বলবো না। যখন ইংরেজি ক্লাস শুরু হবে তখন আমি যদি নিই তো আমি নিলাম, অথবা অন্য যেই নেয় উনি ফোকাস রাইটিং এর জন্য আপনি কি করবেন বা ইংরেজি রিটেনের জন্য আপনি কি করবেন সেটা উনি তখন ডিটেইলে বলে দিবেন। এই ছিল আমার প্রেজেন্টেশন। এবার আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, অবশ্যই কোশ্চেনটা পড়াশোনার মধ্যে থেকে করবেন, পড়াশোনার বাইরে একটা ওয়ার্ডও আমি আপনাদের সাথে বলবো না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এই যা বললাম তার মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভোকাবুলারির জন্য কি করবেন আমি অলরেডি আনসার করেছি, রেকর্ডিং দেখে নেবেন, বারবার বলতে পারবো না। আর্গুমেন্ট রাইটিং কত মার্ক, আর্গুমেন্ট রাইটিং 30টা। ম্যাথেরটা বলেন, যে আপনি বললেন এটা কি ম্যাথের ক্লাস, এটা কি ম্যাথের গাইডলাইন ক্লাস, ম্যাথের কথা আমি কেন বলবো? আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন আর্গুমেন্ট রাইটিং জিনিসটা কি, আর্গুমেন্ট রাইটিংটা হচ্ছে আপনার ইয়ে করব। আচ্ছা শুনেন মিস্টার ফাহাদ, এ ধরনের ওয়ার্ড আমার ক্লাসে অ্যাটলিস্ট ইউজ করবেন না। আপনি কাকে বলেছেন আমি জানি না, যাকেই বলে থাকেন না কেন এ ধরনের ওয়ার্ড ইউজ করবেন না। একজন আরেকজনের প্রতি প্রপার রেসপেক্ট দেখায় কথা বললেন, ঠিক আছে? প্লিজ, এটা আমি অন্যভাবে বলছি, এটা করেন না, বাট এমন কোনো ইয়া করবেন না, ওয়ার্ড ব্যবহার করবেন না যেটাতে অন্য কেউ সামহাও মনে কষ্ট পায়। যাই হোক, আমি একটু বলতেছি, খেয়াল করেন, আর্গুমেন্ট রাইটিং নিয়ে যিনি প্রশ্ন করেছেন তাকে একটু বলতেছি, দেখেন। আর্গুমেন্ট রাইটিংটা হচ্ছে আপনাকে একটা টপিক দিয়ে দিবে। মনে করেন আপনাকে বলল P2 এ, মানে P2 এ কোচিং হিসেবে ভালো নয়। আপনি কি এটার সাথে একমত নাকি একমত না? একমত হলে সেটার পক্ষে, একমত না হলে সেটার বিপক্ষে। অর্থাৎ মোটা দাগে আপনাকে একটা বিতর্ক, আমরা যেরকম স্কুল লাইফে বিতর্ক করে আসছি না, এটা হচ্ছে বিতর্ক। আবার এটা আসতে পারে P2 এ কোচিং হিসেবে খুবই ভালো। আপনি কি এটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? স্কুল লাইফে যেরকম
বিতর্ক করে আসছেন। এই যে আর্গুমেন্ট রাইটিংটাও এটাও কাইন্ড অফ বিতর্কের মতো। হ্যাঁ, এখানে যেটা করতে হবে আপনার লজিক দিয়ে, লজিক দিয়ে আপনার কি করতে হবে, আপনি যদি এটার পক্ষে থাকেন, P2A কোচিং হিসেবে বেস্ট এটার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে অবশ্যই সেটা আপনি লজিক দিয়ে কি করতে হবে, প্রুফ করতে হবে। ঠিক আছে। আর্গুমেন্ট রাইটিং এ চারটা পার্ট থাকে। আর্গুমেন্ট রাইটিং এ চারটা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে টপিক অফ দ্য সেন্টেন্স থাকবে। টপিক অফ দ্য সেন্টেন্স জিনিসটা কি, আপনাকে যেটা নিয়ে লিখতে বলেছে সেটার ডেফিনেশন বা এই ধরনের বিষয়গুলো বা সেটার প্রভাবটা কি, এই বিষয়গুলো নিয়ে ইন্ট্রোডাকশন সাধারণত 3 বা 4 লাইনে হয় ইন্ট্রোডাকশনটা। এরপর হবে হচ্ছে মেইন বডি, যেটাতে আপনি আসলে লজিক দিবেন। লজিকের ক্ষেত্রে রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন। যেমন মনে করেন লজিকটা কি দিলেন, বললো P2A কোচিং হিসেবে বেস্ট কোচিং, আপনি আপনি এটার আছেন এভাবে করে, আপনি তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টটা কি হইতে পারে, যে কোনো কোচিং একজন ছাত্রের বা একজন চাকরি প্রার্থীর জন্য একটা টর্চ বিয়ারার হিসেবে কাজ করতে পারে। P2A তার ব্যতিক্রম নয়, কিন্তু অন্যান্য অনেক কোচিং এর তুলনায় P2A এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য একে তার প্রার্থীদের বা চাকরি প্রার্থীদের জন্য এক অনন্য জায়গায় নিয়ে গিয়েছে। এটা হয়ে গেল আপনার টপিক অফ দ্য সেন্টেন্সে চলে আসছেন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্ট 3-4 লাইনে শেষ। এরপর আসবেন হচ্ছে আপনার মেইন বডি। মেইন বডিতে আপনার প্রুফ করতে হবে, আপনি যেহেতু বলেছেন যে P2A বেস্ট কোচিং, এটার সাথে আপনি একমত, কাজে আপনার এখানে কি করতে হবে, লজিক দিতে হবে। লজিকটা কিরকম, P2A কোচিং হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট কোচিং, কারণ এখানে কি আছে, 24/7 টেলিগ্রাম সাপোর্ট আছে। এখন এই যে বললেন 24/7 টেলিগ্রাম সাপোর্ট আছে, এটা একটা পয়েন্ট বলেন, স্টেটমেন্ট বলেন, এটার পিছনে আপনার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পলটা কেমন হইতে পারে, রিয়েল লাইফ এক্সাম্পলটা এমন হবে, মনে করেন যে একদিন এমন হলো আমি একটা ম্যাথ করতে গেলাম রাত্রে, তখন প্রায় 2টা বাজে, আমি ম্যাথটা কোনোভাবেই মিলাইতে পারতেছি না। তখন আমি কি করলাম, P2 এর টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিলাম যে আমি এই ম্যাথটা পারতেছি না। দেখা গেল ওখান থেকে কেউ একজন আমাকে ম্যাথটা 10 বা 15 মিনিটের মধ্যে করে দিল। তাহলে এ থেকে প্রুফ হয় যে P2 এর 24/7 টেলিগ্রাম সাপোর্ট গ্রুপটা চাকরি প্রার্থীদের জন্য মানে খুব দুর্দান্ত একটা ভূমিকা পালন করছে। তাহলে একটা পয়েন্ট গেল। আপনি মেইন বডিতে মিনিমাম 3 থেকে 4টা পয়েন্ট দেবেন, তাহলে একটা পয়েন্ট আমরা বললাম, ওই পয়েন্টের এগেনস্টে আমি কি বললাম, লজিকটাও দাঁড় করালাম। সেকেন্ড, P2A তে কাহুট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় এবং এখানে ভালো করলে পুরস্কার দেওয়া হয়, যেটা চাকরি প্রার্থীদেরকে কি কি হিসেবে, চাকরি প্রার্থীদের জন্য একই সাথে পড়াশোনা এবং মোটিভেশন দুটোই কাজ করে। একদিন এমন হয়েছিল আমি আসলে খুব হতাশ হয়ে গিয়েছিলাম বিভিন্ন ইয়াতে, কারণ আমার আসলে লাইফে আমি কোনো বকচকর বলবেন আর কি, যে আমি কখন আসলে কোনো পুরস্কার জিতি নেই। কিন্তু P2 এর কাহুট চ্যাম্পিয়নশিপে আমি যখন অংশগ্রহণ করি, তখন আমি কি করছি, একটা পুরস্কার পাইছি। পুরস্কার পাই, এটা আমাকে খুব ভালোভাবে কি করছে, পজিটিভলি কি করছে, মোটিভেটেড করছে। তাহলে আমার সেকেন্ড লজিক চলে গেল। থার্ড লজিক হচ্ছে P2A তে আহ, আহ, কি হয়, P2A তে ডেলি টার্গেট অ্যাচিভ গ্রুপ নামে একটা গ্রুপ আছে, যেখানে মানে আহ, কি করে, আপনার হচ্ছে প্রত্যেক দিনের একটা টার্গেট সেট করে সেই টার্গেটটা অ্যাচিভ করার বিষয়ে বলা হয়। ঠিক আছে, যা আমাদেরকে কি করে, যা একজন চাকরি প্রার্থীকে নিয়মিত পড়াশোনা করতে উদ্বুদ্ধ করে। P2A তে আছে 6 AM ক্লাব, যেটা একজন প্রার্থীর আহ সুস্থ স্বাভাবিক জীবন যাত্রা বা লাইফের রুটিন সেট করতে সাহায্য করে। তাহলে মোটামুটি আহ তাহলে দেখেন, মানে মোটামুটি এগুলো হচ্ছে লজিক। এবার আসবেন, আমি বললাম ইয়েতে হচ্ছে 4টা পয়েন্ট থাকে, আর্গুমেন্টে 4টা, কয়েকটা যুক্তি সেটা আবার খণ্ডন করা লাগবে, যেমন ওকে। তাহলে দেখেন, তাহলে কাউন্টার লজিকটা কিরকম হবে, কাউন্টার লজিকটা হবে এরকম, যদিও P2 এর এই বৈশিষ্ট্যগুলো আছে, তারপরও অনেকেই বলে P2A তে পড়া মানে হচ্ছে সময় নষ্ট করা। হ্যাঁ, P2A বা লাইফে ভালো চাকরি পাইতে কোচিং করার মানে দরকার নেই, এটা অনেকেই বলে থাকে। তা এটা আবার খণ্ডন করতে হবে, যুক্তিটা কিভাবে খণ্ডন করবে, অনেকে বলে থাকলেও স্টিল এই জিনিসটাই ট্রু যে P2A তে কোচিং করে অনেকে ভালো ভালো জায়গায় কি করেছেন, চাকরি পেয়েছেন বা চাকরিতে উত্তীর্ণ হয়েছেন, এটার নজিরও দেখা যায়। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কনক্লুশন পার্টে কনক্লুশন করে দিবেন শেষ। তাহলে আর্গুমেন্ট রাইটিং কি, যারা বুঝেন নাই তাদেরকে কি আমি মোটা দাগে হালকা ধারণা দিতে পারছি, আর্গুমেন্ট রাইটিং এর উপর ক্লাস হবে, টেনশন করার কিছু নাই। আমি জাস্ট একটু ধারণা দিলাম আর্গুমেন্ট রাইটিংটা কিভাবে লিখতে হয়। আপনারা কি বুঝতে, আমি কি আর্গুমেন্ট রাইটিংটা শেষ করেছি এখনো, আমি শেষ করার আগে কেন অন্য টপিক জিজ্ঞেস করতেছেন, আমি প্রত্যেকটা টপিকের আনসার দিব আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে, বাট এটা বুঝেছেন কিনা সেটা বলেন। আর্গুমেন্ট রাইটিং এ আমি আমার সময় পয়েন্ট আকারে লিখেছিলাম, এটা পয়েন্ট আকারে লিখতেই হবে এমন কোনো কথা নাই, পয়েন্ট আকারে লিখতেও পারেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। ওকে, একজন জিজ্ঞেস করেছিলেন,
হ্যাঁ, অনেকটা কম্পোজিশন টাইপ, তবে দুটার মধ্যে হালকা ডিফারেন্স আছে। কম্পোজিশনে আপনার লজিক কাউন্টার লজিকের দরকার হয় না, কিন্তু আর্গুমেন্ট রাইটিং এর লজিক এবং কাউন্টার লজিকের উপর দাঁড়ায় থাকে। না, ফোকাস আর আর্গুমেন্টের টপিক একই টাইপ হবে না ভাই। ফোকাসের টপিকগুলো হয় হচ্ছে সমসাময়িক বিষয়ের উপরে, কেমন ফোকাস। আর আর্গুমেন্টের যে টপিকগুলো, সেই টপিকগুলো সাধারণত হয় খুবই কমন। মানে খুবই কমন, কিরকম কমন আমি আপনাকে বলি। যেমন হচ্ছে হ্যাঁ, এক্সট্রা কিছু টপিক লাগবে। বেসিক্যালি আর্গুমেন্ট রাইটিং করতে হলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার লেখার দক্ষতা বাড়াইতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়াইতে হবে। আর্গুমেন্ট রাইটিংটা যেমন কিরকম হতে পারে দেখেন, মনে করেন একবার অ্যাসোর একটা প্রশ্ন আসছিল এরকম, এডুকেশন স্কিল থেকে সোশ্যাল স্কিলটা জরুরি বেশি। আপনি কি পক্ষে আছেন না বিপক্ষে আছেন, মতামত দেন। তাহলে এটা তো আপনি ফোকাসে পাবেন না। এডুকেশন স্কিল, সোশ্যাল স্কিল, এটা তো আপনি আলাদা করে ফোকাসে পাবেন না, তাই না? তাহলে আপনার এটার জন্য কি করতে হবে, যে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার দক্ষতা বাড়াইতে হবে। হ্যাঁ, লজিক কাউন্টার লজিক দিবেন, কাউন্টার লজিকটা আবার যে দুর্বল সেটাও আপনি প্রুফ করে দিবেন। পর দেখেন, কম্প্রিহেনশন নিয়ে জিজ্ঞেস করেছিলেন একজন। কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশন মানে প্যাসেজ, ছোটবেলায় প্যাসেজ পড়ছিলেন, সেই প্যাসেজ প্যাসেজ থেকে 4টা বা 5টা কোশ্চেন আসবে, ওই কোশ্চেনগুলো আনসার করা, এটাই হচ্ছে কম্প্রিহেনশন। ফোকাস সম্পর্কে বলেন, ফোকাস হচ্ছে ছোটবেলায় রচনা লিখছিলেন সেই রচনা। তবে ফোকাস রাইটিং লিখতে হয় তথ্য নির্ভর। ফোকাস রাইটিংটা লিখতে হচ্ছে তথ্য নির্ভর। ঠিক আছে? তথ্য নির্ভর জিনিসটা কিরকম? তথ্য নির্ভর জিনিসটা হচ্ছে আপনি ফোকাস রাইটিং যেটা লিখতেছেন সেখানের মধ্যে যদি সেটা ডেটা বহুল লেখা হয়, যেমন রেমিটেন্স নিয়ে লিখতে বললো, তাহলে আপনার রেমিটেন্সের বিষয়ে কিছু তথ্যপাত্র দিতে হবে, এগুলো আর কি। হ্যাঁ, মানে মোটামুটি হচ্ছে ফোকাস রাইটিং হচ্ছে যেটা নিয়ে লিখতে বলবে খুব বেশি ভনিতা না করে টু দা পয়েন্টে থেকে ওটার ব্যাপারে লিখে যাওয়া। মোটা দাগে হচ্ছে রচনার মতো আর কি, অনেকটা হচ্ছে রচনা লেখার মতো। রেফারেন্স দেওয়া লাগবে না, রেফারেন্স দেওয়া লাগবে না। যদি ডাটা ইউজ করেন তখন কিছু রেফারেন্স দিবেন, আদারওয়াইজ রেফারেন্স দেওয়া লাগে না। ফর্মাল লেটার, মনে করেন আপনি একজন ব্যাংকের অফিসার, আপনি আরেকটা ব্যাংকে বা আপনার ক্লায়েন্টকে তার চেক বাউন্স হয়েছে এটা নিয়ে কোনো লেটার লিখবেন বা মেল দিবেন, এ ধরনের লেখা আসবে আর কি। অথবা আপনার হেড অফিসে পত্র প্রেরণ করতে হবে নতুন পিসি দেওয়ার জন্য। হ্যাঁ, এই ধরনের আর কি। ইংলিশের জন্য কি বই পড়তে হবে আমি অলরেডি বলেছি। আর রিটেনের জন্য কি বই পড়বেন সেটা ইংরেজি ক্লাস শুরু হলে বা এর মধ্যে আপনাকে কি করা হবে বলে দেওয়া হবে। ঠিক আছে, এর মধ্যে বলে দেওয়া হবে। সামারি রাইটিং হচ্ছে একটা প্যাসেজ দেয়া থাকবে, ওটার মেইন আইডিয়াটা লিখতে হবে 4 থেকে 5টা সেন্টেন্সে। প্রিসাইজ রাইটিংও অলমোস্ট সেম, তবে প্রিসাইজ রাইটিং এর টাইটেল দিতে হয়, সামারিতে টাইটেল দিতে হয় না, ঠিক না? আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে দিই, কথাটা অন্যভাবে নিবেন না। যেহেতু আমার সাথে আপনার, আমাকে ভালো লাগুক বা না লাগুক, আমার সাথে অ্যাটলিস্ট বাংলা ক্লাসগুলো আপনার করতে হবে। কয়েকটা কথা আপনাদেরকে একটু বলি, একটু মন দিয়ে শুনেন। কথাটা হচ্ছে, আমার ক্লাসে, আমি যখন ক্লাস নিব, আমার ক্লাসে কখনো আমাকে বলবেন না, আমার ক্লাসে কখনো আমাকে বলবেন না যে স্যার মানে একটু দ্রুত পড়ান, অথবা মানে পড়াশোনার টপিকে ফিরে আসেন। হ্যাঁ, বা পড়া ইয়া করেন। শুনেন, আমি খুব ভালো করে জানি আমার আসলে কি করা উচিত ক্লাসে, ঠিক আছে? সো আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন, আমি যতক্ষণ ক্লাসে আছি আমার যে কন্টেন্টগুলো আপনাকে কভার করার কথা প্রত্যেকটা কন্টেন্ট কভার করব আমি। বাট আমি যদি ওই শুধু কন্টেন্ট কভার করতেই যাই, তখন যে জিনিসটা হবে, আপনার ক্লাসটা 2 দিন হয়তো ভালো লাগবে, থার্ড ডেতে যাই আপনার বোরিং লাগবে, আপনার পরদিন ক্লাসে আসতে ইচ্ছে করবে না। প্রত্যেকের পড়ানোর নিজস্ব স্টাইল থাকে, আমার পড়ানোর স্টাইলটা এরকম। আমি আপনার বা আপনাদের জন্য আমার নিজের পড়ানোর স্টাইলটা চেঞ্জ করব না। বাট আপনি পিটুয়েতে যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি যেহেতু টাকা দিয়ে পড়ছেন, ডেফিনেটলি আমার ক্লাস যদি ভালো না লাগে, আমার ব্যাপারে যদি আপনার ন্যূনতম আপত্তি থাকে, আপনি ডেফিনেটলি সেটা পিটিওএ কে নির্দ্বিধায় জানাবেন। কারণ আমার ক্লাস আপনার ভালো লাগবে, এটার কোনো মানে এটা একদমই যে ফিক্সড আমার ক্লাস আপনার ভালো লাগতেই হবে, এটা তো আসলে কোথাও লেখা নেই, তাই না? আমার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং না হইতেই পারে, ঠিক আছে? ওকে, আমার সাথে সহমত হতে হবে না, আমার সাথে সহমত হতে হবে না। আমি যেটা বললাম সেটা আপনাদের এন্ড থেকেও ট্রু। আমি আপনার জায়গায় থাকলে, আমার আপনার মানে আমাকে মানে আপনার জায়গায় আমি নিজেকে বসায় দেখতেছি, হ্যাঁ আমার সবকিছু আপনার ভালো নাই লাগতে পারে, এটা হইতেই পারে। ভাই, পৃথিবীতে সবার সবকিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নাই, তাই না?
ওকে, বাট আমার ওটাতে আমি একটু বিরক্ত হই যে আমাকে যদি মানে ইয়ে করা হয় যে স্যার দ্রুত পড়ান বা অমুকটা পড়ান বা পড়াশোনায় ফিরে আসেন। মনে করেন আমি আপনার সাথে একটা ফানি মুডে আছি, আমি আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে, ইন্ডাস্ট্রি একটা বিষয় নিয়ে কথা বলতেছি। এই সময় যখন আপনি বলবেন যে স্যার পড়ান বা এগুলো বাদ দিয়ে পড়ান, তখন আসলে আমার কাছে নিজের কাছে একটু খারাপ লাগে আর কি, যে মানে নিজের কাছে এটা একটু অপমানজনক মনে হয়। সোজা কথা বললাম বা একদম মুখ খুলে বললাম যে জিনিসটা আমার মনে হয় যে আমি একটু অপমানিত হয়েছি। তো আমি তো আপনার ক্লাস করতে এসে অপমানিত হব না, এই কারণে এইটাই বলা আর কি, আগে ভাগে বলে নিলাম। ঠিক আছে, আগে ভাগে বলে নিলাম। এই, না না, আমি কোনোভাবেই রাগ করি নাই, আমি কোনোভাবেই রাগ করি না, আমি খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। বাট এটা তো ট্রু যে ভাই আমার সবকিছু আপনার ভালো না না লাগতেই পারে। না লাগলে অবশ্যই আপনি সেটা P2A কে জানাবেন। ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের আর কোনো কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। তবে একটা কথা হচ্ছে, আমার জানা মতে যদি কোনো কোশ্চেন মানে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে এবং সেটা যদি আমার জানার মধ্যে হয়, আমি অবশ্যই ট্রাই করবো আনসার দেওয়া। রেগুলার ক্লাস ফেব্রুয়ারি থেকে শুরু হবে, কেমন? আচ্ছা, একজন প্রশ্ন করছেন রাইটিংটা জাজ করা হয় কিভাবে। আবার তখন গ্রামার বানান পড়ানোর পর আবার গ্রামার বানান লিখতে ভুল কেমনটা লাগে ভাই? ইংরেজি যখন রিটেন পার্টটা ওইটা আসলে আপনার গ্রামারটা দেখা হয়, ভোকাবুলারি চাইতেও আপনার গ্রামার কতটুকু নির্ভুল আছে সেটা দেখা হয়, আপনার পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ দাড়ি কমার ব্যবহার ঠিক মতো করছেন কিনা সেটা দেখা হয়, আর আর্গুমেন্ট রাইটিং এ অবশ্যই লজিক দিচ্ছেন কিনা এবং লজিকটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা সেটা দেখা হয়। কম্প্রিহেনশনটা অলরেডি বলেছি। তার সব থেকে বেশি সমস্যা হয় ব্যাংক রিটেন পার্টে, মেইন ইংলিশের। আমরা চাই আপনি ক্লাস নেন বা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই এখানে। মহিন মিজান ভাই খুবই ভালো ক্লাস নেন, খুবই ভালো ক্লাস নেন, আপনি আপনাদের টেনশন করার কিছু কারণ নাই। প্রিলিটা আগে ভালোভাবে কভার করেন যাতে প্রিলি ইয়ে করতে গিয়ে আপনার না আটকায়, প্রিলিতে যাতে আপনি না আটকান সেটা এনশিওর করেন। ভাই রিটেনে 20-30টা ফোকাস রাইটিং আপনাকে শিখাই দিলে আপনি দেখবেন কমন না পড়লেও ও যা পড়তেছেন তা থেকে ফোকাস রাইটিং লিখে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আর ফোকাস রাইটিং আমি কিছু ফোকাস রাইটিং আপনাদেরকে এই ডেইলি টার্গেটে শেখাবো। ঠিক আছে, কিছু ফোকাস রাইটিং ডেইলি টার্গেটে দিব, ওগুলো আপনারা পড়বেন, শিখবেন, লিখবেন। টেনশন করেন না, টেনশন করেন না ভাই, অ্যাটলিস্ট আমরা আছি, কেমন? আপনাদেরকে ভাই আপনাদের কেরিয়ার, এটা তো এমন না যে আপনাদের এখানে তো এমন না যে শুধু টাকা পয়সা সম্পর্ক, বিষয়টা তো কখনোই এরকম না। আপনারা এখানে আসছেন মানে আপনাদের কেরিয়ারের একটা বিষয় আছে। আমি আপনাদেরকে এত বকাবকি করি, এত কিছু বলি, আমি নিজে আচ্ছা শুনেন, এই যে ডেলি টার্গেটের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, ডেলি টার্গেটটা আসলে মানে এটাতে P2 এর কোনো স্বার্থ আছে? P2 এর কোনো স্বার্থ নাই, কিন্তু এটা আপনাদের জন্যই করা। সো আপনাদেরকে নিয়ে শুধু আপনারা চিন্তা করছেন ব্যাপারটা এরকম না, আপনাদেরকে নিয়ে আমরাও কিন্তু কনসার্ন। সো টেনশন করিয়েন না, যাত্রাটা জার্নিটা মাত্র শুরু হয়েছে, ধৈর্য ধরবেন, আশা করতেছি ভালো কিছু হবে। বাট কনসিস্টেন্সি, আমি একটা জিনিস বারবার বলতেছি, কনসিস্টেন্ট থাকবেন। একদিন পড়বো 5 দিন পড়বো না এরকম কইরেন না, প্লিজ কইরেন না এরকম। আপনি ভালো করবেনই। আমি ভাই, আমি যদি 30 বছর 4 মাস বয়সে গিয়ে জীবনের প্রথম চাকরি পাইতে পারি, 30 বছর 10 মাস বয়সে গিয়ে আমার মানে স্বপ্নের কাছাকাছি একটা চাকরি আমি অ্যাচিভ করতে পারি, আপনারা কেন পারবেন না? আর আমার কেন লেট হয়েছে চাকরি পাইতে সেটা কোনো এক ক্লাসে বলবো। ঠিক আছে। সো আমি মন থেকে চাই আপনারা ভালো করেন। কোচিং করে মজা পাচ্ছি না কারণ অ্যাপ্লাই করতে পারছি না, সার্ভারে ঢোকা যায় না, তাহলে কোচিং অফ করে দেন। ফোকাস রেটিংটা কি বলেছি, ফর্মাল লেটারের টপিক কি টাইপের হয় বলেছি, কম্প্রিহেনশনের টপিক কি টাইপের হয় বলেছি, আর্গুমেন্ট রাইটিং পয়েন্ট আকারে বলা হয়েছে, সাউন্ড চলে গেছে, সাউন্ড আবার ফিরে আসছে। আচ্ছা, এগুলো পুরনো টেক্সট ছিল। এখন আশা করি ক্লিয়ার, এখন আশা করি ক্লিয়ার, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর কোনো টেক্সট আছে কিনা দেখি। স্যার প্রিসাইজটা কিভাবে লিখতে হয়? প্রিসাইজটা হচ্ছে সামারির মতো লিখবেন, তবে প্রিসাইজে আপনি টাইটেল দিবেন। সামারি বা প্রিসাইজ রাইটিং লিখতে গিয়ে ডেটাগুলো ইউজ করবেন না, মূল তথ্যগুলো দিতে হবে 4 থেকে 5টা সেন্টেন্সে সর্বোচ্চ। কম্প্রিহেনশনটাকে আরেকটু আইডিয়া দেন স্যার। কম্প্রিহেনশন হচ্ছে ছোটবেলাতে এই প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করছিলেন, ওই কোশ্চেন আনসার করা আর কি। ইয়েস স্যার, থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস, অনেক ভালোভাবে বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর্গুমেন্ট রাইটিং এ পয়েন্ট আকারে লিখতে হবে নাকি প্যারা 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 করে লিখলেও হয়, পয়েন্ট লিখলেও হয়? আমি আমার পরীক্ষাতে পয়েন্ট আকারে লিখেছিলাম, কোনো সমস্যা নাই, দুটাতেই কোনো প্রবলেম নাই। আর্গুমেন্টটাও কম্পোজিশন টাইপ অনেকটাই। আচ্ছা, এটা আনসার করা হয়েছে, আনসার করেছি। আচ্ছা স্যার, আপনি যদি ব্যাংক জব প্রিপারেশন নিতেন, আমি তো ব্যাংক জব করতেছি, তাহলে আমি আবার কিভাবে প্রিপারেশন নিতাম জনাব নাফিসা? আচ্ছা,
আমি যদি শুধুই ব্যাংক জব প্রিপারেশন নিতাম তাইলে আমার কোশ্চেনটা, আমার রুটিনটা কেমন হইতো? আমি আমার ডেইলি যে সময়টা, আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে টার্গেট সেট করতাম। আমি সেট করতাম হচ্ছে আমি আজকে একটা চ্যাপ্টারের কমপক্ষে 15টা ম্যাথ করব। এটা 15টা ম্যাথ যেভাবেই হোক আমি করব। আমি ইয়ে করতাম, আমি বিগত সালের মিনিমাম 2টা প্রিলি প্রশ্ন একদিনে শেষ করব, যেভাবেই হোক করব। আমি একটা ফোকাস রাইটিং ডেলি পড়ব। একটা অনুবাদ আমি ডেলি করব। একটা অনুবাদ, যে কোনো একটা বই থেকে একটা অনুবাদ আমি করব। এই টার্গেট নিয়ে আমি পড়াশোনা করতাম। জনাব নাফিসা, আপনার উত্তর দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, যদি সিভিতে এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো তাহলে কি পরীক্ষা করা যাবে? অবশ্যই যাবে। ও, আচ্ছা। না না, কোনো সরির কিছু নাই। আরে কি বলে সরি টরি? সিনাফিসের 23-এর জন্য কতদিন পাওয়া যেতে পারে? 4 থেকে 5 মাস পাবেন। আচ্ছা, আমি আপনাদের এখন জাস্ট কোয়েশ্চেন গুলো নিচ্ছি, কেমন? আমার আলোচনা শেষ, এর মধ্যে কোয়েশ্চেন আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে করতে থাকেন, আমি কোয়েশ্চেন সবগুলো আনসার করার ট্রাই করব। আমাকে থ্যাংক ইউ দিয়েন না, কোয়েশ্চেন মানে মেসেজ বেশি হয়ে যাবে। থ্যাংক ইউ দিবেন না, কোনো কোয়েশ্চেন থাকলে বললেন, ঠিক আছে? আপনাদের মনে মনে যদি আমাকে ধন্যবাদ দেন, ওইটাই আমার পাওয়া হয়ে যাবে। ইউ আর স্মার্ট এনাফ স্যার। হ্যাঁ, আমার বউ যদি এটা বুঝতে পারি। স্যার, এক্সামের আগে আমরা রেডি করা ফোকাস পাবো কিছু? কমিটমেন্ট দিচ্ছে না, বাট আমি চেষ্টা করব। মিস্টার শাওন, আমি চেষ্টা করব। কমিটমেন্ট দিচ্ছে না, কমিটমেন্ট দিলে তো, যদি দিতে না পারি তাহলে এটা কমিটমেন্ট ব্রেকআপ করা হবে, বরখেলাপি হবে। কমিটমেন্ট দিচ্ছি না, বাট আমি চেষ্টা করব। ডেইলি টাস্কের জন্য কি ডেইলি পড়া দেওয়া হবে? হ্যাঁ, দেওয়া হবে, খুব দ্রুতই শুরু হবে। এটা একটু অপেক্ষা করেন, খুব দ্রুতই শুরু হবে। আমি আসলে অফিসিয়াল কিছু ইস্যু নিয়ে খুব ঝামেলায় আছি। আমি একটু গুছাই নিতে চেষ্টা করতেছি। কালকেও আমার আপনাদের এই ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমরা আজকে কালকের মধ্যে আপনাদেরকে একটা নোটিশ দিয়ে দিব ডেইলি টার্গেট গ্রুপটাতে। স্যার, আপনার কোশ্চেন আনসারটা দিলাম না। কোন কোশ্চেন আনসার দিলাম না ভাই? আমি আমার চোখে পড়ে না, আই এম সরি। ব্যাংক ফর্মে কি রেফারেন্স দিলে প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই। প্রিলিতে ইংলিশ লিটারেচার থাকে মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন। না, প্রিলিতে ইংলিশ লিটারেচার দরকার নাই। ওই দুই একটা প্রশ্ন যেগুলোতে আসছে ওগুলো না পারলেও আপনি প্রিলি পাস করবেন। এটার জন্য আপনার এখন ইংলিশ লিটারেচার ধরে অনেক অনেক লিটারেচার পড়ার কোনো দরকার নাই, কোনো দরকারই নেই। ইংলিশ লিটারেচার প্রিলির জন্য পড়াবোই না, একটা নাম্বারও পড়াবো না। ওইখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসলে দরকার হলে ওই ওই প্রিলি আমরা ফেল করবো, কোনো সমস্যা নেই। আবার গ্রামার বানান ভুল? কিরে ভাই, এই আজকে যারা যারা গ্রামার বানান ভুল করছে, প্রত্যেকে বাসায় 100 বার করে গ্রামার বানান। গ্রামারে পাঞ্চুয়েশন লাগবে লাগবে না, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে লাগবে। লেকচার বুক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কোথায় পাবেন বলতে, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাই, এটা আপনাদেরকে গ্রুপ থেকে জানানো হবে, দিয়ে দেওয়া হবে। আচ্ছা। ইংরেজি বাক্য শুদ্ধভাবে লিখতে পারেন না? ইংরেজি বাক্য শুদ্ধভাবে লিখতে পারেন না, এটা সমস্যা না, এটা প্র্যাকটিস করলে হবে। আপনি গ্রামারটা কোন কোন জায়গায় ভুল হচ্ছে এই জিনিসটা দেখবেন। ডেইলি 5টা করে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করবেন। মুনিরা, জনাব মুনিরা, আপনাকে বলছি প্রত্যেকদিন 5টা করে যে কোনো বাক্য অনুবাদ করার চেষ্টা করবেন। কাউকে দেখাই নিবেন যে আপনি 5টা বাক্য অনুবাদ করেছেন, এগুলো সঠিক হয়েছে কিনা। ভুল থাকলে ভুলটা কোথায় হচ্ছে। ডেলি টার্গেট খুব দ্রুতই শুরু হবে। ব্যাংক জবে ইউনিভার্সিটি সিজিপি এগুলো ম্যাটার করে না, আপনি ভালো রিটার্ন দিলে এগুলো কিছুই ম্যাটার করবে না। মিস্টার আরিফুল ইসলাম, ভালো এক্সাম দিলে এগুলো কিছুই ম্যাটার করবে না। আচ্ছা, আপনার টপিকগুলো অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো। মিস্টার পারভেজ, আমি চেষ্টা করবো, ঠিক আছে। P12 এক্সেল শিট ছাড়া আর কোনো বই কি পড়া লাগবে আপাতত ইংলিশের জন্য? না, আপাতত লাগবে না। আমি রিটেনের জন্য কি পড়তে হবে সেটা আমি বলে দিব। টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, মাত্র তো শুরু হলো। সমস্যা নেই, অ্যাপ্লাই করে। প্রাইস কত? 6 AM ক্লাবের তো কোনো প্রাইস হবে না ভাই, এটা হচ্ছে প্রাইসলেস। দারুণ একটা প্ল্যাটফর্ম। আপনার অ্যাডভাইস শুনতে আসি, আমি ব্যাচ 1-এর আপনার জান্নাত, আপনি কি 1 নম্বর বেঁচে ছিলেন? আমি ব্যাচ 1-এ আপনার অ্যাডভাইস শুনতে আসছি, আপনার অ্যাডভাইস শুনতে spread আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার ফ্যান হবেন না, চাকরি না পাইলে আমার গাইল দিবেন, এটা তো অনলি গড নোস। ভাই, ইংলিশটা আপনি নেবেন না? দেখা যাক, সময় বলে দিবে। আপাতত বাংলা ক্লাস হবে তো, বাংলাগুলো আমি নিতে পারি আর কি, হ্যাঁ, বেঁচে থাকলে আর কি। রিটেনের টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি বলতেন। আচ্ছা, জয়িতা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে রিটেনের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। রিটেনের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে পরে একটা ক্লাসে বলে দিব, আপাতত এতটুকু বলতেছি। রিটেনের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিটেনে ম্যাথ গুলো করবেন আগে। একটা এক্সাম স্ট্র্যাটেজি আপনাদেরকে আজকে বলে দিই, ব্যাংকের রিটেন পরীক্ষায় ম্যাথ করবেন আগে। এই ম্যাথ আগে করার ক্ষেত্রে ম্যাথের জন্য সময় নির্ধারণ করে নেবেন। ম্যাথের জন্য মনে করেন যে আপনি ইয়া করলেন, এই 20 মিনিট সময় ইয়া করলেন। এই 20 মিনিটের মধ্যে আপনি 2টা 3টা 5টা ম্যাথের মধ্যে 2টা 3টা ম্যাথ যা পারেন তা করে বাকিগুলো লেখা শুরু করে দিবেন, ঠিক আছে। কোনো একটা, যেটা যে ম্যাথটা আপনি পারতেছেন না সেখানে সময় নষ্ট করবেন না, ঠিক আছে। প্রত্যেকটা টপিক আপনি কতক্ষণ লিখবেন সেটা টাইমকে ভাগ করে নেবেন, ঠিক আছে। আহ দিল্লিতে ইংলিশ লিটারেচার থাকে মাঝে মধ্যে, এটা উত্তর করেছি।
স্যার আপনার কথা শুনলে পড়তে পড়তে ইচ্ছে করে হতাশা চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার গতকাল লিস্টের নামগুলো দিবেন বলছিলেন। আচ্ছা আপনারা কি বুক লিস্ট পান নাই গতকালের? গতকালের বুক লিস্টটা কি পান নাই? বুক লিস্ট তো লেকচারে ছিল। আপনি ওই ইয়াতে লেকচারটা দেখলেই তো পাইতেন। আমি গতকাল যেটা দিব বলেছিলাম সেটা হচ্ছে কোন বই থেকে কোনটা পড়তে হবে সেই লেখাটা পাইছেন কিনা একটু জানাবেন। আর বুক লিস্ট গতকালের লেকচারেই আছে, আপনি লেকচারের রেকর্ডটা একটু দেখে নিন, ওখানেই পাবেন। ফ্রি হ্যান্ড রাইটিং কিছুই পারি না দাদা, কিভাবে ইমপ্রুভ করবো? আপনাকে একটা কথা বলি, ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করার জন্য একটা ওয়ে আছে, আমি একটু বলি আপনাকে। সেটা হচ্ছে যেটা করবেন সেটা হইতেছে আপনি পত্রিকা পড়বেন। ঠিক আছে? মনে করেন যে আপনি প্রথম আলো পত্রিকাটা নিলেন। প্রথম আলো পত্রিকা এক সপ্তাহে যা সম্পাদকীয় পড়লেন, এক সপ্তাহে সম্পাদকীয়, অর্থ বাণিজ্য পাতাটা এগুলো পড়লেন। এক সপ্তাহে যা পড়ছেন পত্রিকা, সপ্তাহের লাস্ট দিনে গিয়ে ওখান থেকে একটা লটারি করবেন। লটারি করে যে কোনো একটা টপিক তুলে সেখান থেকে 5টা বা 6টা লাইন লেখার চেষ্টা করবেন। অথবা আপনি বাসায় যে কোনো কাউকে বা আপনার কোনো ফ্রেন্ডকে বলবেন, বন্ধু আমার আজকে লিখতে ইচ্ছে করতেছে ইংরেজিতে, তুই আমাকে যে কোনো একটা টপিক বল। হ্যাঁ, মনে করেন আপনার মা, টপিক হইতে পারে আপনার মা, টপিক হইতে পারে আপনার দেশ, যে কোনো টপিক। হ্যাঁ, ওই টপিকগুলো নিয়ে আপনি লেখার চেষ্টা করবেন। আমি একটা কথা আপনাদেরকে আজকে একটু বলি, সেটা হচ্ছে ভাই আপনি ইংরেজি লিখতে পারেন না, এটার অনেক বড় একটা কারণ হচ্ছে আপনি আসলে বাংলা জানেন না। এই জিনিসটা আপনি হয়তো কখনো খেয়াল করেন নাই। আপনাকে যদি আমি এখন গরু নিয়ে রচনা লিখতে দিই, আপনি সর্বোচ্চ বাংলাতে 5টা বা 6টা লাইন লিখে পরে আর লিখতে পারবেন না, কারণ গরু সম্পর্কে আপনি আসলে ডিটেল জানেন না। অর্থাৎ আপনি ইংরেজি লিখতে না পারার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে টপিকটা নিয়ে আপনাকে লিখতে দেওয়া হচ্ছে সেই টপিকে আপনার জ্ঞানের স্বল্পতা আছে বা সীমাবদ্ধতা আছে। বুঝতে পারছি? এটাই হচ্ছে ফ্যাক্ট। লিটারেচার কি করবেন বলেছি, লিটারেচার আমি পড়াবো না, আপনারও পড়ার দরকার নাই, কোনো দরকারই নাই লিটারেচার। লিটারেচার নিয়ে টেনশন করার কিছু নাই। ফোকাস রাইটিং এর বুক কি নিতে পারি আমি বলবো, ফোকাস রাইটিং এর ব্যাপারে আমি বলবো, এখনো বলিনি, বলে দিব আমি। আচ্ছা, ডেলি টার্গেটের বুক লিস্ট দিয়ে দিব। ডেলি টার্গেটে আপনার সম্ভবত আনসারের বইটা স্টক আউট বলেছিল। আচ্ছা, পিটুই লেকচার বুক এগুলো বলেছি। আপনার কথাগুলো, আমার কথাগুলো ভালো লাগে না। আচ্ছা, আমি বুঝতে পারছি। শুনলে শান্তি পান, আহারে। কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলে কিভাবে আপনার সাথে পার্সোনাল, আমার সাথে পার্সোনালি কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলে টেলিগ্রামে নক করতে পারেন। তবে রিপ্লাই পাইতে লেট হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ব্যস্ত থাকি। আমি আসলে সুযোগ পাইলে আমি অবশ্যই আপনার কোয়েশ্চেনের উত্তর দিব। ঠিক আছে? আপনি টেলিগ্রামে যোগাযোগ করতে। টপিক বেসড কোনো ক্লাস হবে না, পড়া দেয়া হবে। টপিক বেসড, আরেক কথা বললেন না। আচ্ছা, টপিক বেসড ক্লাস মানে হচ্ছে আমাদের মেইন ক্লাসের কথা বলতেছেন রাকিব মুন্সি ভাই? আচ্ছা, মেইন ক্লাস তো ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রুটিন দেওয়া দেওয়া হয়েছে, তো রুটিনে আছে। আর ডেইলি টার্গেটে কিন্তু ক্লাস হবে না, জাস্ট পড়া দেওয়া হবে। আমি কোন ব্যাংকে আছি? আমি কোনো ব্যাংকে নেই, আমি বেকার। আমার ভয়েস ক্রিয়েট ও আহ আহ আমরা আছি, এই কথাটাই অনেক সত্যি সরকারি। স্যার ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ফ্রি হ্যান্ড রাইটিং এ কিছুই পারে না দাদা, অলরেডি আনসার করেছি। ডেলি টার্গেটের বুক লিস্ট দিয়ে দিব। স্যার আপনার স্বপ্নের জবটা কি জানতে পারি? আমার স্বপ্নের জব ছিল পুলিশে এসপি হওয়া। পারিনি আমি হইতে। বাট আমি যে হইতে পারি নাই সেটার জন্য এখন আমি আহ মানে খারাপ না আর কি, মানে খারাপ নাই। আমি যেখানে আছি সেখানে আমি স্যাটিসফাইড। ইংলিশ ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি কিছুই পারি না দাদা, কিভাবে দেবো এটা তো বলেছি। 23-এর এক্সাম হইতে সময় লাগবে মিনিমাম 5 মাস, তো সময় পাবেনি। তো থাকেন। লিটারেচার কিভাবে পড়া উচিত, লিটারেচার, বাংলা লিটারেচার কিভাবে পড়া উচিত সেটা বলবো। ইংরেজি লিটারেচার পড়ার কোনো দরকার নেই যদি না আপনি বিসিএস দেন। মাস্টার বই থেকে পড়ছি আপাতত, পড়েন। থ্যাঙ্কস দাদা, ওয়েলকাম দাদা। স্যার সব বইয়ের বুক লিস্ট কোথায় পাবো স্যার? বলা হবে। ফাহাদ, শুভরাত্রি, আপনাকে শুভরাত্রি। ডেলি টার্গেটে কি কি বই পড়াবেন বলবো। ফোকাস রাইটিং, ফোকাস রাইটিং এর ডাটা যদি দেন তাহলে টেবল দিবেন, ডাটা যদি দিতে হয়। না, প্রিলি রিটেনের মধ্যে ট্রান্সলেশন ক্লাসগুলো প্রিলির সাথেই হইতে থাকবে। ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? অনেকগুলো কোয়েশ্চেন আছে দেখতেছি। 8টা 30, এটা আমাকে বলে লাভ নাই, এটা P2 এর টেলিগ্রাম গ্রুপে বলবেন, সম্ভবত পারা যাবে না। আউট অফ দ্য টপিক ভাই, আপনার ড্রিম জবটা কি জানতে পারি? অলরেডি আনসার করছি। প্রিলিতে ইংলিশ লিটারেচার বলেছি। আর কিছু আছে কিনা? হাতের লেখা খারাপ হলে কোনো সমস্যা নাই, বোঝা গেলেই হবে। খাতার প্রেজেন্টেশনটা সুন্দর করবেন। খাতার প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করবেন রিটেন লেকচারে বলে দিব। না, গুগল ট্রান্সলেটর রিলায়েবল না। সাদিয়া, গুগল ট্রান্সলেটর রিলায়েবল না। কাউকে দেখাবেন যিনি ইংরেজি মোটামুটি বুঝছেন, এরকম কাউকে দেখাবেন। আলহামদুলিল্লাহ, থার্ড ক্লাস ডান। কি থার্ড ক্লাস মানে? থার্ড ক্লাস পাইছেন পরীক্ষাতে মিস্টার রনি? ব্যাংকে সিভি ফরমাল পিক চেঞ্জ করতে চাই, এনি সাজেশন? ব্যাংকার সিলেকশন কমিটিতে একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন। হ্যান্ড রাইটিং খুব বেশি ইম্প্যাক্ট করে না, আপনি খাতার প্রেজেন্টেশনটা সুন্দর রাখবেন আর লেখাগুলো বুঝে গেলে হবে। 30 বা 35 মার্কের ফোকাস কয় কয় পেজ লিখতে হয়? 3 থেকে 4 পেজ আপনি শুদ্ধ ইংরেজি লিখবেন।
কতটুক লিখছেন তার চাইতে বড় কথা হচ্ছে শুদ্ধ কতটুক লিখছেন সেটা। 3 পেজ লিখতে পারলেও ভালো, 3 পেজ লিখতে পারলেও ভালো, তবে নির্ভুল ইংরেজি লিখবেন, গ্রামার যেন ভুল না হয়। ওকে, আর কোনো কোশ্চেন কি আছে? আর মনে হয় কোশ্চেন নাই। ম্যাথ নিয়ে টেনশন করার কিছু নাই, ম্যাথে আমি আপনার চাইতে উইক ছিলাম, আপনার চাইতে উইক ছিলাম। আমি যেহেতু পারছি আপনিও পারবেন। এখন রিটেন ম্যাথ বাংলায় হয় না ইংরেজি হয়, মাঝখানে একটা সার্কুলার হয়েছিল বাংলায় কোশ্চেন হবে, কিন্তু এটা আবার চেঞ্জ হতে পারে, আপনারা ইংরেজিতে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনারা কি আসছেন ক্লাসে কেউ? এখন আমি আসলে কমেন্ট পড়তেছি তো, কয়জন আছেন আমি জানি না। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। স্যার, একটা বেসরকারি ব্যাংকে বেতন 70,000 প্লাস, সিনিয়র অফিসার সরকারের মধ্যে সুযোগ সুবিধা কি কি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেন। আহ বেসরকারি ব্যাংকে যে ওয়ার্কলোডটা আপনার নিতে হবে, সরকারি ব্যাংকে সেই তুলনায় কম ওয়ার্কলোড নিতে হবে। সরকারি ব্যাংকে আপনি টপ লেভেলে যাইতে পারবেন, এখানে চাকরি হারানোর ভয়টা তুলনামূলক কম, কিন্তু বেসরকারি ব্যাংকে অনেক সময় আসলে টপ লেভেলে গেলে আপনার স্যালারি যখন অনেক বেশি হয়ে যাবে, আপনার পারফরমেন্স যদি ওরকম না হয়, তখন হয়তো স্বাভাবিকভাবেই যারা আছেন তারা হয়তো আপনাকে কি করবে না, মানে হয়তো আপনাকে রাখার ব্যাপারে তারা হয়তো দুইবার চিন্তা করতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য আর কি। আর সরকারি এই চাকরিতে হচ্ছে আফটার বেনিফিট, মানে আফটার রিটায়ারমেন্ট বেশ কিছু বেনিফিট আছে যেগুলো বেসরকারি ব্যাংকে আসলে ওভাবে হয়তো নাই। ইংলিশে খুব দুর্বল, কি করবেন? P2 তে ক্লাস করেন। ভাই একটা কোয়েশ্চেন, আই ওয়ান্ট টু বাই স্যামসাং ফোন, এখানে স্যামসাং কি পুরোটা আপার কেস না জাস্ট ফার্স্ট ওয়ার্ড? স্যামসাং ফোন এখানে দুটোই আপার কেস হবে, দুটোই আপার কেস হবে। স্বচ্ছ, আপনি মোস্ট প্রবাবলি আমার রিটেনের ক্লাস করছেন না? স্বচ্ছ, আপনি কি আমার রিটেনের ক্লাস করে বলেছেন এই কোয়েশ্চেনটা? আমি পড়াইছিলাম আপনাদেরকে এই জিনিসটা। রিটেন ম্যাথ কি এখন বাংলায় হয় না? রিটেন ম্যাথ এখনো বাংলায় হবে এটা বলা যাচ্ছে না, আপনি ইংরেজিতে প্র্যাকটিস করবেন। ডেলি টার্গেট কবে থেকে? খুব দ্রুত স্টার্ট হবে। আনসার দিয়েছি। ওকে। বিআরইবি তে সবসময় এভাবে করে পরীক্ষা নেয়, একদিন এমসিকিউ, ওই দিন সন্ধ্যায় রেজাল্ট দিবে, এর পরদিন রিটার্ন নিবে। ওদের ফোকাস রাইটিং হচ্ছে এই আপনার ইয়া করবেন, ওই জ্বালানি জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে দেখে যাবেন। মিস্টার স্বচ্ছ, জ্বালানি খাতের বিভিন্ন ইস্যু নিয়ে দেখে যাবেন ফোকাসের জন্য। আমি ওই মিস্টার সাব্বির, দুইজনই সেম মানুষ। যে দুজনের নাম এখানে লিখেছেন দুজনই সেম মানুষ, ঠিক আছে? বিসিএস একসাথে প্রিপারেশনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা পড়তে পারি? যদি সময় পারফেক্টলি দিতে পারেন, টিউশন টিউশন কম করেন, তাইলে পারবেন, দুইটাই প্রিপারেশন নিতে পারবেন। সময় করে দেন, আমাদের প্রশ্ন কোনদিন শেষ হবে না। না, আমার আনসার গুলো দিতে বেশ ভালো লাগছে, আনসার গুলো দিতে বেশ মজা পাচ্ছিলাম। কোন টপিকের জন্য কয় পেজ লেখা? আমি তো ফোকাস রাইটিং এর জন্য বললাম। হ্যাঁ, ইমরান ভাই, আমার একজন ফ্যান পাওয়া গেল, তাই না? ভালো লাগছে কথাটা, থ্যাংক ইউ সো মাচ। থাকেন, আশা করি মনোবাসনা পূর্ণ হবে আপনার। বাংলায় ভালো লিখতে পারি কিন্তু ইংলিশে লিখতে পারি না, সেন্টেন্স গঠন করতে পারি না, অনেক ভুল হয়। এগুলো আস্তে আস্তে ঠিক হবে, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। আপনি ছোট ছোট সেন্টেন্স লিখবেন, সাবজেক্ট চিনবেন। হুমা আপু, আপনাকে বলতেছি, সাবজেক্ট চিনবেন, ভার্ব চিনবেন, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সিম্পল সেন্টেন্সে লিখবেন। সাবজেক্ট একটা সেন্টেন্সে সাবজেক্ট চিন্তা করবো, ভার্ব চিন্তা করবো, অবজেক্ট চিন্তা করবো, সাবজেক্ট চিন্তা করবো, ভার্ব চিন্তা করবো, অবজেক্ট চিন্তা করবো, এভাবে করে করে সেন্টেন্স মেক করবো। ইন্ডিভিজুয়ালি পাস করার একটা বিষয় আসছিল, তবে সেটা খুবই কম মার্ক, এমনি পাস করবেন, ওখানে সমস্যা নেই। 6 AM ক্লাবে কিভাবে অ্যাড হবেন এটা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করলেই পাবেন, ওরা বলে দিবে কিভাবে প্রসিজিওরটা আর কি। কেসে দুইটা ম্যাথ হয়েছে আপনাকে। আহ, আহ, জনাব মন্ডল, আপনাকে এই প্রশ্নের উত্তর আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, খুব সম্ভবত মেসেঞ্জারে জিজ্ঞেস করেছিলেন, আমি আপনাকে রিপ্লাই দিয়েছি, আপনি একটু দেখে নিয়েন। জন্য ফোকাস কি? বিআরইবির জন্য ফোকাস আমি বলেছি, বিআরইবির জন্য জ্বালানি খাত, এইটা এইখানে এই রিলেটেড ফোকাসগুলো দেখবেন। প্রিলিতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন প্লিজ। প্রিলিতে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রিলিতে ম্যাথ করবেন সবার শেষে। প্রিলিতে বাংলা, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, আইসিটি এবং জিকে ফার্স্ট দাগাবেন, আর ইয়া দাগাবেন হচ্ছে শেষে, ম্যাথ দাগাবেন হচ্ছে শেষে। এগুলো যদি ভালো প্রিপারেশন থাকবে, দেখবেন 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনি আরামসে ম্যাথ ছাড়া বাকিগুলো দাগাই ফেলতে পারবেন। এই বাকি 25 মিনিট বা 30 মিনিট বা 20 মিনিট যা থাকবে সেখানে আপনি ম্যাথ। ব্যাংক রিটার্নে স্পেসিফিক পাস মার্ক নাই। ব্যাংক চয়েস লিস্টটা একজন মেয়ের জন্য কেমন হলে ভালো হয় সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আসলে কোথায় থাকতে যাচ্ছেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। ব্যাংক আর বিসিএস একসাথে প্রিপারেশনে আপনি যদি প্রপার সময় দিতে পারেন তাহলে অবশ্যই যাবে। আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। স্যার, নিউজ পেপার থেকে কোন কোন টপিক পড়া লাগে? নিউজ পেপার থেকে অর্থ ও বাণিজ্য পাতা, আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা, এই তিনটা পাতা পড়বেন। অর্থ ও বাণিজ্য, আন্তর্জাতিক পাতা এবং সম্পাদকীয় পাতা, এই তিনটা পাতা পড়বেন। স্যার, ব্যাংক পরীক্ষা কবে হতে পারে? ব্যাংক পরীক্ষা হতে এটা আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নাই। জব হওয়ার পর যদি বাইরের দেশে মাস্টার্স ডিগ্রি নিতে চাই, সেক্ষেত্রে ব্যাংক আমাকে কোনো সুবিধা দিবে নাকি? আপনি বাংলাদেশ ব্যাংকে হইলে বাংলাদেশ ব্যাংক নিজের অর্থায়নে আপনাকে পাঠাবে, অন্যান্য সরকারি ব্যাংক হইলে আপনি অনুমতি সাপেক্ষে যাইতে পারবেন।
আমার নাম কণা। ওকে, আপনার নাম কণা, আপনাকে আমি মেসেজ দিয়েছি। আপনি মেসেজ দিয়েছিলেন, সেটার উত্তর আপনাকে দিয়েছি আমি। ওকে, পিটিও ফুল ফর্ম কি জানতে পারি? পিটিও ফুল ফর্ম প্রচুর আনসার দেওয়া আছে, এটা একটু দেখে নিন কষ্ট করে। কোন ডিপার্টমেন্ট ভাই? সিইউ। আমি সিইউ তে ফিনান্সে ছিলাম ভাই। ভার্সিটি থেকে কোনো টপিক কি, ভার্সিটিতে থাকতে কোনো টপিক বাংলা বুঝে আর ইউটিউব ভিডিও দেখে বুঝে এক্সামে নিজের মতো করে ইংলিশে লিখতাম। কিন্তু কথা হচ্ছে সিম্পল ওয়ার্ড বেশি ইউজ করতাম। ব্যাংকের জন্য সিম্পল ওয়ার্ড ইউজ করাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনি গ্রামাটিক্যালি সাউন্ড কি। হ্যাঁ, আপনি 5 বছর পর্যন্ত ছুটি পাবেন। পিএইচডি তো আসলে 3-4 বছরে হয় না, 5 বছর পর্যন্ত শিক্ষা ছুটি দেওয়া হয়। সিইউ ফিনান্স 26 ব্যাচ, আমি 19 ব্যাচ। আমি সিইউ ফিনান্স 19। ভাই রে, আমি অ্যাকাউন্টিং এর না। দিগদর্শনের মনে হয় কিছু বই আছে, একটু দেখেন রাকিব ভাই। দিগদর্শনের মেবি কিছু বই আছে, অথবা ডিগ্রির বইগুলো দেখবেন, পাস কোর্সের কিছু বই আছে না, ওই বইগুলো দেখবেন। ওকে, ঠিক আছে তাইলে ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ক্লাস অ্যাটেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।